প্রিয় দর্শকবৃন্দ, আরসিবি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানের আজকের পর্বে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি ডক্টর এ.কে.এম. রাশেদুল কাদির রিবন, ইনডোর মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক, নাকানগোলা বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। স্যার, স্বাগতম। ধন্যবাদ ডাক্তার রিবন, ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এডিনয়েড। স্যার, আপনার কাছে আমি জানতে চাইব এডিনয়েড কী এবং শরীরের কোথায় এটি থাকে? ধন্যবাদ রিবন। অ্যাডেনয়েড একটি লিম্ফয়েড টিস্যু, বা অনেক ক্ষেত্রে আমরা বলি এটা টনসিলের মতোই একটি টিস্যু, যেটা আমরা অনেক ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিলও বলে থাকি। এই অ্যাডেনয়েডটি আমাদের ন্যাজোফ্যারিংসে থাকে। ন্যাজোফ্যারিংস জায়গাটা হলো নাকের ঠিক শেষ অংশ এবং তালুর ঠিক উপরে, এই জায়গাতেই অ্যাডেনয়েড থাকে। স্যার, অ্যাডিনয়েডের কাজ কী? অ্যাডেনয়েড, এই যে কথাটি বললাম যে একটি লিম্ফয়েড টিস্যু, অর্থাৎ শরীরের একটি রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অংশ। আমাদের নাকের মাধ্যমে যেসব জীবাণু আমাদের শরীরে প্রবেশের চেষ্টা করে, অ্যাডেনয়েড তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। স্যার, কোন বয়সে অ্যাডিনয়েড বা কাদের অ্যাডিনয়েড বেশি হতে পারে? অ্যাডেনয়েড, একটি শিশু যখন জন্ম নেয় তার অ্যাডেনয়েড থাকে না। 2 বছর বয়স থেকে অ্যাডেনয়েড বৃদ্ধি পাওয়া শুরু করে, কিন্তু এর সিমটমগুলো অর্থাৎ সমস্যাগুলো মেইনলি তৈরি হয় 3 থেকে 7 বছর বয়সে। সাধারণত 12 বছর বয়সের পরে অ্যাডেনয়েড ছোট হওয়া শুরু করে এবং 18 বছরের ঊর্ধ্বে মানুষের সাধারণত অ্যাডেনয়েড আর শরীরে তেমন থাকে না। স্যার, আপনি যেহেতু বললেন 3 থেকে 7 বছর বয়স পরে এই অ্যাডিনয়েডের লক্ষণগুলো দেখা যায়, তাহলে স্যার জানতে চাইবো এই লক্ষণগুলো কী কী দেখা যেতে পারে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যাডেনয়েড বৃদ্ধিপ্রাপ্ত হলে কি কি সমস্যা হয়। এখন নর্মালি তো সবার অ্যাডেনয়েড থাকবেই, কিন্তু সবার সিমটম বা সমস্যা হয় না। যাদের অ্যাডেনয়েড মাত্রাতিরিক্ত বড় হয়ে যায় তাদের যে সমস্যাগুলো হয় তা হলো, যেমন এইসব বাচ্চার বাবা মারা আমাদের কাছে কমপ্লেইন করে যে আমার বাচ্চার প্রায় সময় নাক বন্ধ থাকে, নাকে প্রায় সর্দি থাকে, তার সর্দি বের হয় না কিন্তু নাক বন্ধ, সে হা করে ঘুমায়, সে নাক ডাকে, সে উপুর হয়ে ঘুমায়, সে সারা রাত বিছানায় ছটফট করে, বিছানায় এক জায়গা থেকে ঘুমালে আরেক জায়গায় চলে যায়। কিছু কিছু কানেরও সমস্যা তৈরি হয়, যেমন এই বাচ্চাগুলো আমাদের কাছে অনেকে নিয়ে আসতে পারে যে আমার বাচ্চা ইদানিং কানে কম শুনছে, তার কানে প্রচণ্ড ব্যথা ইত্যাদি। স্যার, অ্যাডিনয়েড যদি বড় হয় তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, অ্যাডেনয়েডের এই যে সিমটমগুলো বললাম, এগুলো যদি নিয়ে একজন বাচ্চার অভিভাবক আমাদের কাছে আসে, আমরা সিমটমগুলো যদি সন্দেহ করি যে তার অ্যাডেনয়েড হাইপারট্রফি থাকতে পারে, সেক্ষেত্রে একটি সিম্পল এক্সরে, যেমন এক্সরে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ করলেই আমরা নিশ্চিন্ত হতে পারি তার অ্যাডেনয়েড হাইপারট্রফি আছে কিনা। একটি এক্সরে আমাদেরকে সেই তথ্য দেয় যে তার অ্যাডেনয়েডটি কি স্টেজে আছে। যেমন অ্যাডেনয়েডের আমরা গ্রেডিং করি 1, 2, 3, 4। অ্যাডেনয়েড গ্রেডিং 1, 2-তে সাধারণত খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। 3 হলে অবশ্যই চিকিৎসা লাগবে এবং 4 হলে অপারেশনটা জরুরি হয়ে পড়ে। স্যার, তাহলে অ্যাডিনয়েড যদি বড় হয়ে থাকে তাহলে আমরা কি চিকিৎসা ব্যবস্থা নিতে পারি? আচ্ছা, অ্যাডেনয়েড বৃদ্ধিপ্রাপ্ত হলে সাধারণত আমরা এটাকে, যেটা আগেই বললাম, যে ক্যাটাগরিক্যালি কয়েকটা ভাগে ভাগ করি, অর্থাৎ গ্রেড 1, 2, 3, 4। এখন যদি বৃদ্ধিপ্রাপ্ত অ্যাডেনয়েড হয় তার চিকিৎসা সাধারণত 2 ধরনের, একটি কনজারভেটিভ বা চিকিৎসার মাধ্যমে, আরেকটি হলো সার্জারি। প্রাথমিকভাবে আমরা অবশ্যই কনজারভেটিভ বা চিকিৎসাই দেই। সেই ক্ষেত্রে কিছু নাকের ড্রপস ব্যবহার করা যায়, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট বা মন্টিলুকাস্ট এই জাতীয় ওষুধ খেলে, এগুলোকে অফলাইন ট্রিটমেন্ট বলে, সাধারণত বইয়ে থাকে না, কিন্তু আমরা চিকিৎসা করে বাচ্চার ক্ষেত্রে অনেকটাই আমরা উপকার দিতে পারি। যেই ক্ষেত্রে বাচ্চার কোনো উপকার হয় না, অর্থাৎ আমরা 2 মাস পরেও যদি একটা এক্সরে করে দেখি যে না, বাচ্চার কোনো উপকার হয়নি, বরং সে আগের মতোই হা করে ঘুমাচ্ছে, নাক ডাকছে, ছটফট করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে অপারেশনের ডিসিশন নিই। স্যার, দীর্ঘদিন যদি অবহেলা করা হয় এই অ্যাডিনয়েড বড় হয়ে যাকে, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? আচ্ছা, যদি অ্যাডেনয়েড বৃদ্ধিপ্রাপ্ত হলো কিন্তু অভিভাবকরা এটার দিকে তেমন গুরুত্ব দিল না, তাহলে এই বাচ্চার বেশ কিছু সমস্যা হতে পারে। আমরা যেমন কিছু সমস্যাকে বলি অ্যাডেনয়েড ফেসিস, অর্থাৎ চেহারা দেখলে আমরা বুঝতে পারি এই বাচ্চাটা দীর্ঘদিন অ্যাডেনয়েডের সমস্যায় ভুগছে। অর্থাৎ তার সামনের দাঁতগুলো উঁচু হয়ে যাবে, তার নাকটা সরু হয়ে যাবে, তার উপরের তালুটা উপরের দিকে উঠে যাবে, আমরা বলি হাই আর্চ প্যালেট, তার
মাড়িগুলো স্পঞ্জি অর্থাৎ নরম ফুসফুসে হয়ে যাবে, তার নাকের দুপাশের যে দাগগুলো সেগুলো ন্যাজোলেবিয়াল ফারো সেগুলো আস্তে আস্তে কমে যাবে এবং তার মধ্যে এমন একটা বোকাশোকা ভাব চলে আসবে। এবং যেটা হয় আসলে অ্যাডেনয়েড কি বড় সমস্যা যেটা করে, তার ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমের ব্যাঘাত ঘটায় মানে আমরা সাধারণত ঘুমের একটা লেভেল বলি যে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। যখনই এই বাচ্চাটা ঘুমাতে যায় সে এই স্টেজে ঘুমের মধ্যে যায় না। এখন র্যাপিড আই মুভমেন্ট যে স্লিপটা সেটা বাচ্চার জন্য কি কাজ করে, যে এই স্টেজে বাচ্চার গ্রোথ হরমোন সিক্রেশন হয়, এই স্টেজে বাচ্চার যে স্বল্প মেয়াদি যে স্মৃতি সেটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়। অর্থাৎ অ্যাডেনয়েড হাইপারট্রফি বাচ্চার এক তো গ্রোথ ভালো হয় না, 2 নাম্বার তার হলো তার বুদ্ধিবৃত্তিও বিকাশ হয় না। সারা রাত তার মাথার ব্রেনে যখন অক্সিজেন সাপ্লাইটা কম হয় তখন তার ব্রেন ডেভেলপমেন্টও হয় না। ফলে এই বাচ্চাগুলো একটু স্বভাবতই তার লেখাপড়ায় পিছিয়ে পড়ে। স্যার, অ্যাডিনয়েড বড় হয়ে যাওয়ার একটি চিকিৎসা ব্যবস্থা হিসেবে আপনি অপারেশনের কথা বললেন। অপারেশনটি কতটা ঝুঁকিপূর্ণ? এই অপারেশনটা সাধারণত টনসিল অপারেশনের মতোই মুখের ভিতর দিয়ে অপারেশন করা হয়, বাইরে থেকে কোনো কাটাছেঁড়া করা হয় না, বাইরে থেকে কোনো দাগ হয় না। কিন্তু যেহেতু এটি একটি অজ্ঞান করা অপারেশন করা হয় ফলে কিছু রিস্ক তো আছেই এবং এটি ক্ষেত্র বিশেষে একটু ব্লাইন্ড অপারেশন। আমরা কিছু জায়গায় কাজ করি যেখানে দেখতে পারি না, তবে আধুনিক অপারেশনে এটা দেখেও অপারেশন করা যায়। ফলে স্বভাবতই অন্য যে অপারেশনগুলো আছে তার মতোই এটা ঝুঁকিপূর্ণ, তবে এক্সপার্ট হ্যান্ডে এবং ভালো পরিবেশে করলে ঝুঁকি সেই অর্থে নেই। অ্যাডিনয়েড বড় হওয়ার জন্য অপারেশন করলে অপারেশনের পরবর্তীতে কি অ্যাডিনয়েড আবার ফিরে আসতে পারে? সাধারণত খুব ছোট বয়সে যদি করা হয় অর্থাৎ 3 বছরের নিচে এই ঝুঁকিটা কিছু রয়েই যায়, কিন্তু সঠিকভাবে এবং সময় নিয়ে অপারেশন করলে সাধারণত অ্যাডেনয়েড আর ফেরত আসে না। স্যার, আজকের পর্বের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, অ্যাডেনয়েডের যে সিমটমগুলো আপনার বাচ্চার মধ্যে যদি অ্যাপিয়ার করে তাহলে এটা নিয়ে অবহেলা করবেন না। ডাক্তারের কাছে গেলেই যে অপারেশন তাও না, যেরকম বললাম যে স্টেজ 3 বা 2 এর ক্ষেত্রে আমরা তো চিকিৎসা দিয়েই বাচ্চাকে অনেকটা ভালো রাখতে পারি। অ্যাডেনয়েড কোনো প্রাণঘাতী রোগ নয়, তবে এটি স্লো পয়জনিংয়ের মতো কাজ করে। অর্থাৎ আপনার বাচ্চা ঠিকই বৃদ্ধি পাবে কিন্তু যতটা বৃদ্ধি পাওয়ার কথা ততটা হচ্ছে না, তার যতটুক বুদ্ধিমান হওয়ার কথা ততটুক সে হচ্ছে না। অর্থাৎ অ্যাডেনয়েড হলে ভয় নয়, আর অ্যাডেনয়েড হলেই অপারেশন নয়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে থেকে সময় দিয়ে আমাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ RCTVকে এই ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য। আরও কোনো একদিন দেখা হবে অন্য কোনো ENT বিভাগে অন্য কোনো টপিকস নিয়ে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্ব দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এই পর্ব শেষ করছি এবং পরবর্তী পর্বে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। Rangpur Community Medical College Hospital, for health, for education.